আপনারা শুনছেন বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের আজকের বিশেষ নিবেদন, তারানাথ তান্ত্রিক ও ব্রহ্মপিশাচ। রচনায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তারাদাস বন্দ্যোপাধ্যায়। রচনাটি প্রকাশ পেয়েছে মিত্র ও ঘোষ পাবলিশার্সের তারানাথ তান্ত্রিক সমগ্র গ্রন্থে। মটলেনের মুখে পৌঁছতেই ঝেঁপে বৃষ্টি এলো। সকাল থেকে সামান্য মেঘলা মতো করেছিল বটে, কিন্তু বৃষ্টি হবে এমন কোনো আভাস পাইনি। আজকে ছুটির দিনটা বিকেলের দিকে তারানাথের বাড়ি আসব কিশোরীকে এমন কথা আগেই বলা ছিল। ফলে আমি গলির মুখে দাঁড়িয়ে তেলে ভাজাওয়ালার কাছ থেকে গরম গরম বেগুনি আর আলুর চপ কিনছি। এমন সময় কিশোরীও এক বাক্স পাশিংশ নিয়ে আমার পাশে এসে দাঁড়ালো। তেলে ভাজার ঠোঙা হাতে নিয়ে যেই তারানাথের বাড়ির দিকে রওনা হতে যাব, এমন সময় বৃষ্টি। কিশোরী ছাতা আনেনি। কোনো মতে আমার এই ছাতার তলায় মাথা গুঁজে হাঁটতে হাঁটতে বলল, আবহাওয়া অফিসে যারা কাজ করে তারা সব মূর্খ ডিম। আমি রেডিওতে খবরে পরে আবহাওয়ার সংবাদ খুব ভালো করে শুনেছি। তাতে বলেছিল আজ সারাদিনই শুকনো খটখটে থাকবে। বেটারা একেবারে জাতা। ঝমঝম বৃষ্টিতে একটা ছাতায় দুজনের রক্ষা পাওয়া বেশ মুশকিল। কোনো রকমে দ্রুত হেঁটে আধভেজা গোছের হয়ে তারানাথের বাড়ি পৌঁছে গেলাম। বৈঠকখানার দরজা খোলাই ছিল। চাটাই বিছানো তক্তপোষে বসে তারানাথ হুঁকোয় টান দিচ্ছিল। আমাদের দেখে বললেন, হে হে, বড্ড ভিজে গিয়েছ নাকি? আমারই দোষ, সময়টা সামান্য এদিক ওদিক হয়ে গেল। আপনার দোষ মানে? আমরা ভিজেছি, তার সঙ্গে আপনার সম্পর্ক কি? না, কিছু না। সময়ের হিসেব করতে একটু গোলমাল হয়ে গিয়েছিল, নইলে তোমরা ভিজতে না। তার মানে? মানে বৃষ্টি যে আজ বিকেলে হবেই তা আমি জানতাম। এদিকে তোমাদেরও আসবার কথা, তাই কিছুক্ষণের জন্য বৃষ্টিটাকে পিছিয়ে দিয়েছিলাম। আরও পারতাম হয়তো, কিন্তু প্রাকৃতিক বড় মাপের শক্তিগুলোকে নিয়ে ছেলে খেলা করতে নেই। যাই হোক, আরও মিনিট 10 পিছিয়ে দিলে তোমাদের আর কষ্ট পেতে হতো না। তারানাথের কাছে এমন অনেক অদ্ভুত কথা শুনে আমরা প্রায় অভ্যস্ত হয়ে গিয়েছি। তবু এখনও এক এক সময়ে তাক লেগে যায়। আপনি ঘটাতেও পারেন নানান কাণ্ড কারখানা। বৃষ্টি আবার আটকানো যায় নাকি? তাই নাকি? আটকানো যায় না? তাহলে আটকালাম কি করে? এ ধরনের কথার আর কি উত্তর দেওয়া যায়? আপনার যা কাণ্ড, আপনি সবই পারেন। না, ঠাট্টা নয়। আগমনতন্ত্রের কি বা তোমরা জানো? বৃষ্টি তো সামান্য দুর্যোগ। অনেক বড় বড় প্রাকৃতিক দুর্বিপাকে শিক্ষা এবং শক্তি ঠিকমতো প্রয়োগ করতে পারলে আটকে দেওয়া যায়। এই তো সেদিন। কি হলো সেদিন? কি? না, এমনিতেই তোমরা কোনো কিছু বিশ্বাস করতে চাও না। তোমাদের এসব বলা মানে যেচে বিদ্রূপের শিকার হওয়া। সর্বনাশ! একটা অদ্ভুত কোনো ঘটনা বুঝি না শোনা থেকে যায়। আমি কিছু বলবার আগেই কিশোরী বলল, না চক্রবর্তী মশাই, আমরা কখনোই আপনার কথা অবিশ্বাস করি না। মাঝে মাঝে আপনাকে রাগাবার জন্য একটু মজা করি, এই যা। সেটাও অবশ্য আমাদের করা উচিত না। থাক ওসব কথা। সেদিন কি যেন হয়েছিল বলছিলেন? হয়নি, হতে পারত। গত 12ই আষাঢ় দুপুরবেলায় কোথায় ছিলে? কি করছিলে? এই ধরো বেলা 2:30 নাগাদ।
বেলা 2:30 নাগাদ, শনিবার ছিল। 2:30 মানে সবে ছুটি হয়েছে অফিসের। বাড়ি যাব বলে ট্রাম রাস্তার দিকে হাঁটছি। কেন বলুন দেখি? ওই সময়টায় কিছু অনুভব করতে পেরেছিলে? মানে হঠাৎ অস্বাভাবিক কোনো অনুভূতি হয়েছিল? আশ্চর্য, এতদিন মনে ছিল না। এখন তারানাথের সঙ্গে কথা বলতে গিয়ে মনে পড়ল। তাই তো, সেদিন একটা ছোট্ট ব্যাপার হয়েছিল বটে। মনে রাখার মতো বড় মাপের কিছু নয়, কিন্তু এটা ঠিক যে তখন একটু অবাক লেগেছিল। ট্রাম আসতে দেরি হচ্ছে। ট্রাম স্টপের পাশে একটা দোকান থেকে সিগারেট কিনে ধরাচ্ছি। হঠাৎ মনে হলো পায়ের তলাটা কেমন যেন একটু সুরসুর করছে। বড় ডেও পিঁপড়ে বা গুবরে পোকার উপর ভুল করে পা দিয়ে দাঁড়ালে যেমন হয়। চটিটা খুলে একবার পা ঝেড়ে নিলাম, তবুও সুরসুর ভাবটা কমল না। অনেক সময় স্নায়ুর বিক্ষেপে শরীরের এক এক জায়গায় বিচিত্র অনুভূতি হয়। ভাবলাম তাই বুঝি হচ্ছে। কিন্তু সেদিন সেই মুহূর্তে একটা ব্যাপার চোখে পড়ে একটু অবাক হয়ে গিয়েছিলাম। দুপুরবেলা, ফাঁকা রাস্তা, উল্টো দিকের ফুটপাতে এক মধ্যবয়স্ক ভদ্রলোক হঠাৎ দাঁড়িয়ে পড়ে চটি থেকে পা খুলে পায়ের তলায় কি যেন দেখলেন। একবার পা ঝাড়লেন, তারপর একটু যেন হতভম্ব হয়ে আবার হাঁটতে শুরু করলেন। ভাবলাম, কি হলো রে বাবা, আর সবারই পায়ের তলায় গুবরে পোকা ঢুকেছে নাকি? সাময়িক ব্যাপার, একেবারেই ভুলে গিয়েছিলাম। তারানাথের দিকে তাকিয়ে দেখি সে ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি নিয়ে আমাকে দেখছে। চোখে চোখ পড়তেই বলল, কি মনে পড়ল? হ্যাঁ, মনে পড়েছে। তা সে এমন কিছু ব্যাপার নয়। আর কিছু? আর কিছু নয়, কেবল মনে হয়েছিল রাস্তার ওপারের ভদ্রলোকেরও একই রকম অনুভূতি হয়েছিল কি করে। কেবল ওই ভদ্রলোকই নন, আরও অনেকেই নিশ্চয়ই সেদিন পায়ের তলায় সুরসুর করে উঠেছিল। তারা সেই মুহূর্তে তোমার কাছাকাছি ছিল না, বা তাদের তুমি চেনোই না, নইলে গল্প শুনতে পেতে। এতক্ষণ আমরা নিজেদের মধ্যে কথা বলেছিলাম। এখন হঠাৎ কিশোরীর দিকে চোখ পড়তে দেখি সে মুখে বিস্ময় ফুটিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। তার বিহ্বল ভাব লক্ষ্য করে তারানাথ বলল, কি হে কিশোরী, তুমিও কিছু টের পেয়েছিলে নাকি? কি বলবো পণ্ডিত মশাই, আপনাদের কথা শুনতে শুনতে আমি অবাক হয়ে যাচ্ছিলাম। 12ই আষাঢ় ওই সময়ে আমি শিয়ালদার প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম মুড়াগাছা লোকাল ধরব বলে। ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতে দেরি করছিল। আমি ফেরিওয়ালার কাছ থেকে কচি শশা কিনে নুন লঙ্কা মাখিয়ে খাচ্ছিলাম। যাব মামার বাড়ি। ট্রেন ঢুকতে দেরি হলে পৌঁছতে অন্ধকার হয়ে যাবে, কারণ স্টেশনে নেমেও মাইল 2 পথ হাঁটতে হইবে। হঠাৎ আমার মনে হলো পায়ের তলাটা যেন সুরসুর করতেছে। চটি খুলে পায়ের দিকে একবার তাকালাম, না, জুতো বা পায়ে কোনো পোকা বা ওই ধরনের কিছু লেগে নেই। আমিও ভাবলাম মাঝে মাঝে চামড়ার বিভিন্ন জায়গায় সুরসুরি ভাব হয়, এও বুঝি তেমন। তবে আমি কাছাকাছি প্ল্যাটফর্মে লোকেদের মধ্যে কোনো চাঞ্চল্য লক্ষ্য করিনি। তখন মনে হয়েছিল সাধারণ ব্যাপার, কিন্তু এখন আপনাদের কথা শুনে মনে হচ্ছে এর মধ্যে অন্য কিছু আছে। 11ই আষাঢ় আমাবস্যা ছিল। তোমরা তো জানো, আমাবস্যার দিন আমি সারা রাত জেগে দেবীর আরাধনা করি। মানে কালী সাধনা করেন? না, ঠিক তা নয়। দেবী কালীর পুজো প্রথমেই করে নিই বটে, কিন্তু মধ্যরাত্রি থেকে মধুসুন্দরী দেবীর পূজা করি ভোর রাত পর্যন্ত। এই পূজা সাধারণ পূজা নয়, কারণ আগমনতন্ত্রে মধুসুন্দরী দেবীর উল্লেখ এবং স্তব আছে বটে, কিন্তু পুজো বিস্তৃত ব্যবস্থা ও প্রকরণ কিছু নেই।
তা আমি পেয়েছি দশমাকৃততন্ত্রের শেষে কাঠের ত্রিপট্ট দিয়ে বাঁধা ঠাকুরদার হাতের লেখা অন্তপুথির পাতায়। কোন পুঁথি বুঝলে? যার শেষ জরাসুরের পুজোয় নিয়ম পেয়েছিলাম, সে গল্প তো তোমাদের বলেছি। মনে পড়ল তারানাথের ঠাকুরদার হাতে লেখা ওই পুঁথির শেষ দিকটা কিছুটা পুড়ে গিয়েছিল, কিছুটা ঝুরে ঝুরে গুঁড়ো হয়ে পড়ে গিয়েছিল। এতদিন পরে আর তারানাথকে সে পুঁথি দেখাবার জন্য অনুরোধ করে লাভ নেই। তার পাতাগুলো পঞ্চভূতে মিশে গিয়েছে বহুদিন। তা সেই পূজায় বসে আপনি কি পেলেন? নইলে ওই প্রসঙ্গ উল্লেখ করার কারণ কি? বাইরে বৃষ্টির দাপট আরও বেড়েছে। এলোমেলো হাওয়ায় জানালার পাল্লা একবার খুলছে আর একবার বন্ধ হচ্ছে। গুড়ি গুড়ি বৃষ্টির ছাঁট আসছে বাতাসের সঙ্গে। কিশোরী উঠে জানালাটা ভালো করে বন্ধ করে দিল। গল্পে গল্পে অনেক দেরি হয়ে গিয়েছে। তোমাদের আনা তেলে ভাজাও তো এখন ঠান্ডা। বসো একটু, আমি ভেতর থেকে আসছি। এই তেলে ভাজাগুলো গরম করতে হবে। গরম চাও চাই একটু, আসছে এক্ষুনি। কথা বলতে বলতে বা গল্পের ফাঁকে তারানাথ মাঝে মাঝে বাড়ির ভেতরে যায়, কখনো সত্যিই সেটা চা করতে বলার জন্য, কখনো বা আমাদের একটু ধূমপানের সুযোগ দেবার জন্য। তারানাথ প্রবীণ লোক, তার সামনে আমরা সিগারেট খাই না। আমরা জানি তারানাথ ইচ্ছে করেই অন্তত 5-6 মিনিট দেরি করে আসবে। তারানাথ ভেতরে যেতেই আমরা দুজনে উঠে বারান্দায় এসে দাঁড়ালাম। এখনও হাওয়ার সঙ্গে হালকা ছাঁট আসছে বটে, কিন্তু বারান্দার একদিকে এক টুকরো ত্রিপল টাঙানো রয়েছে। বারান্দার সেখানটায় বাতাসের দাপট কম। কিশোরী আর আমি দুটো কাঁচি সিগারেট ধরালাম। জোরে জোরে 3-4টে টান দেওয়ার পর ঠান্ডা জলো হাওয়া লেগে গা শিরশির করা ভাবটা কেটে গেল। ঘরের ভেতর থেকে উপস্থিতি জ্ঞাপক কাশির আওয়াজ শুনে বুঝলাম তারানাথ ঘরে ফিরে এসেছে। ঘরে ঢুকে বললাম, এই মানে একটু বৃষ্টি দেখছিলাম আর কি। বেশ নেমেছে, যা হোক। এমন দিনে একটা জমাট গল্প না হলে কি চলে? বৃষ্টি দেখছিলে, সে বুঝতে পেরেছি। যাক, গরম তেলে ভাজা চা আসছে। খেতে খেতে দেখি কোনো গল্প মনে পড়ে কিনা। কিন্তু ওই পায়ের তলা সুরসুর করা রহস্যটার বিষয়ে তো কিছু বললেন না। কি হয়েছিল 11ই আষাঢ় রাত্রিরে পুজোর সময়ে? আমাদের দেওয়া পাশিংশোর প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরিয়ে তৃপ্ত মুখে ধোঁয়া ছাড়ল তারানাথ। ব্যাপার কি জানো? তন্ত্র সাধনার এসব গুট কথা সাধারণ মানুষ অনেক সময় ঠিক বুঝতে পারে না, তাই সহজে কারো কাছে বলি না। আর এসব অভিজ্ঞতা হয়ও খুব কম। 11ই আষাঢ় যজ্ঞের পূর্ণাহুতি দেবের পরে মনের মধ্যে মধুসুন্দরী দেবীর কণ্ঠস্বর ভেসে উঠেছিল। তিনি বলেছিলেন পরের দিন দুপুরবেলায় বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল দিয়ে ভূমিকম্পের একটা ঢেউ বয়ে যাবে। বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল। বিহারের বিখ্যাত ভূমিকম্পের সময় তোমরা বয়সে অনেক ছোট ছিলে, তার কথা হয়তো তোমাদের মনে নেই। ভাবলাম অনেক লোক মারা যাবে, বাড়িঘর ভাঙবে। মানুষের উপকার করার চেয়ে বড় ধর্ম আর কিছু হয় না। কিন্তু প্রাকৃতিক এত বড় শক্তিকে ঠেকাতে হলে সমপরিমাণ শক্তি দিয়েই তা করতে হবে। কাজেই যজ্ঞের শেষে আমি একটা বিশেষ প্রক্রিয়া করলাম, যাতে ভূমিকম্পের প্রবাহটা খুব ক্ষীণভাবে এই অঞ্চলের মাটির নিচে দিয়ে বয়ে যাবে, কেউ টেরও পাবে না। তাহলে আমরা পেলাম কি করে? বা রাস্তার ওপারে আমার দেখা ওই প্রবীণ ভদ্রলোক, তিনি টের পেলেন কি করে? তুমি, কিশোরী বা তোমাদের দেখা ওই মানুষেরা
কিঞ্চিত বিশেষ অনুভূতি শক্তির অধিকারী, ফলে তোমরা ব্যাপারটা অনুভব করতে পেরেছে। এটা তৎক্ষণিক শারীরিক অনুভূতি নয়, যতটা মানসিক। জলে তেল ঢেলে দিলে ঢেউয়ের উচ্চতা কমে যায়, জানো তো? এও তাই। তন্ত্রের শক্তি প্রয়োগ করে ভূমিকম্পের তীব্রতা কমিয়ে দিয়েছিলাম। কিন্তু খুব সামান্য কম্পন হলেও তো সেটা বিজ্ঞানীদের সিসমোগ্রাফের মানে ভূমিকম্প মাপার যন্ত্রে ধরা পড়বে। এখানে পড়ল না কেন? এর উত্তরে তারানাথ যা বলল তা বৈজ্ঞানিক যুক্তির দিক দিয়ে ঠিক। খবর নিলে জানবে সমস্ত পৃথিবীতে প্রতিদিন শত শত ভূমিকম্প হচ্ছে। তার তীব্রতা একটা বিশেষ মাত্রায় ওপারে না উঠলে আমরা বুঝতে পারি না। বিজ্ঞানীদের যন্ত্রে সেদিনকার অতি দুর্বল কম্পন ধরা পড়েছিল নিশ্চয়ই, কিন্তু তা বলবার মতো কিছু নয় বলে কোথাও খবর প্রচারিত হয়নি। এই সময়ে বাড়ির ভেতর থেকে তারানাথের মেয়ে চারি এক হাতে গরম তেলে ভাজার থালা আর অন্য হাতে আরেকটা থালায় সাজানো চায়ের কাপ এনে আমাদের সামনে তক্তাপোষের উপর নামিয়ে রাখল। বালিকা বয়স থেকে চারিকে দেখছি, সে সত্যিই সুন্দরী মেয়ে। বর্তমানে বিয়ে হয়ে তাকে যেন আরও সুন্দর দেখাচ্ছে। এই ষাটোর্ধ্ব বয়সেও তারানাথের গায়ের রং দুধে আলতা, বড় বড় চোখ। মেয়ে বাপের রং এবং চোখ পেয়েছে। কিরে চারি, কবে এলি? আমাদের ছোটবেলা থেকেই দেখছে বলে স্বচ্ছন্দভাবেই চারি বলল। 4-5 দিন আগে এসেছি কাকাবাবু। আপনারা ভালো আছেন? ভালো আছি। হ্যাঁ রে চারি, তুই যেন হঠাৎ একেবারে গিন্নি হয়ে উঠেছিস। মনে পড়ে আগে আগে আমরা এলে পুতুল আর লেসের ডিজাইনের বায়না করতিস। চারি সলজ্জ হেসে চুপ করে দাঁড়িয়ে রইল। একে বাপের বাড়ি, তাই আমরা খুব পুরনো লোক, তাই সে মাথায় ঘোমটা দেয়নি। চারির স্বভাব ভারী মিষ্টি। এরপর যেদিন আসবেন আমার জন্য সত্যি সত্যি পুতুল নিয়ে আসবেন। আমার এখন মাঝে মাঝেই ছোটোবেলার মতন পুতুল নিয়ে খেলতে ইচ্ছে করে। আমাদের আবার আসতে হয়তো মাসখানেক দেরি হয়ে যাবে। অতদিন কি তুই থাকবি? থাকবো কাকাবাবু। এবার আমাকে বেশ কিছুদিন বাবা মার কাছে থাকতে হবে। মনে করে পুতুল আনবেন কিন্তু। সে ভিতরে যেতে আমরা সপ্রশ্ন দৃষ্টিতে তারানাথের দিকে বললাম, চারের বাচ্চা হবে, সেজন্য এই সময়টা আমাদের কাছে এনে রেখেছি। প্রথম বাচ্চা হওয়ার সময় মায়ের কাছে থাকাই ভালো। একটু চিন্তায় ছিলাম, কারণ আমার জ্যোতিষ ব্যবসা এখন ভালো যাচ্ছে না। মধুসুন্দরী দেবী বলেছিলেন আমার কখনো অন্নাভাব হবে না, মোটা ভাত কাপড়ে চলে যাবে। সেটা চলছে, কিন্তু এই সময়টায় মেয়েদের একটু ভালো মন্দ খাওয়াতে হয়। একটু মাছ মাংস, একটু দুধ, তাছাড়া আরও পুষ্টিকর খাদ্য, বুঝলে না? এসবের জন্য হাতে বেশ কিছু টাকা পয়সা থাকা প্রয়োজন। জামাই অবশ্য খুব ভালো মানুষ, সে এখানে পাঠিয়ে দিতে চায়নি। বলেছিল এখানেই থাকুক না কেন, আমাদের একান্নবর্তী পরিবার সবাই ওকে ভালোবাসে, কোনো অসুবিধা হবে না। অসুবিধে যে হবে না সে আমিও জানতাম, কিন্তু এ সময়ে মেয়েরা বাপের বাড়িতে থাকলে ভরসা পায়, তাই নিয়ে এলাম। মজা হলো এই চারি আসা 2-3 দিন পর থেকেই আমার আর্থিক অবস্থা সামান্য উন্নতি হতে লাগলো। হাত দেখার খদ্দেরও তো বাড়লই। নতুন কোষ্ঠী তৈরি করার অর্ডার পেতে শুরু করলাম। হুগলির তালদিঘি গ্রামে আমার এক দুঃসম্পর্কে বৃদ্ধ পিসেমশাই থাকতেন। হঠাৎ তিনি মারা গেলেন। তার ছেলেপুলে ছিল না, আমি একমাত্র ওয়ারিশন। খবর পেয়ে গিয়েছিলাম বটে, কিন্তু দেখলাম ওই সম্পত্তি আমার কোনো কাজে আসবে না, গিয়ে দেখাশুনো করতে পারবো না।
কাজেই কয়েকদিন থেকে একেবারে জমি বিক্রয় করে নগদ টাকা নিয়ে ফিরে এলাম। এভাবেই তাড়াহুড়ো করে বিক্রি করায় দাম কিছুটা কম পেলাম বটে, কিন্তু চারের জন্য টাকা লাগবে ভেবে যা দাম পাই তাতেই বিক্রি করে দিলাম। এমন হবে আমি জানতাম, কারণ দেবীর অংশে তার আশীর্বাদ নিয়ে চারের জন্ম। আমার এই বৈষয়িক উন্নতিও একান্তই সাময়িক। বাচ্চা নিয়ে চারি ফিরে গেলে আমার আর সেই ডাল ভাত আর মোটা কাপড়। চাকর্তি মশাই, অনেক আশা করে এসেছিলাম, আজকে কি একটা ভালো গল্প হবে না? দিনটাও গল্পের পক্ষে খাসা। কত যে বিচিত্র স্মৃতির ভাণ্ডার বুকের মধ্যে জমা আছে, তার কি বলবো। একটা ঘটনার কথা মনে পড়ছে, সেটা তোমাদেরকে বলা হয়নি। সে ঘটনারও শুরু হয়েছিল এমন এক বাদলা দিনে। এ আজ প্রায় 20-22 বছর আগেকার কথা। তখন সবে এই মটলেনে এসে বাসা নিয়েছি। চারি তখনও হয়নি। সংসারে আমি আর আমার স্ত্রী দুজন প্রাণী। বাজারটা আমি নিজের হাতেই করতে ভালোবাসি। তাছাড়া সেভাবে সংসারের কাজকর্ম করার জন্য কর্মচারী রাখার সাধ্য আমার কখনোই ছিল না। একদিন বেলা 10টা নাগাদ বাজার করে ফিরে সবে এই বৈঠকখানায় এসে বসেছি। এমন সময় একজন লোক এসে উপস্থিত হলো। বয়স 30 কি 32, শ্যামবর্ণ, খুব সাধারণ মধ্যবিত্ত বাঙালির মতো চেহারা। একবার দেখলে দ্বিতীয়বার তাকাবার কোনো কারণ নেই, কিন্তু দুটি কারণে আমাকে তাকাতে হলো। প্রথম কারণ, তার চোখের একটা অসহায় ভাব। এ ভাব আমি আগেও লোকের চোখে দেখেছি। নিজের বুদ্ধির অতীত কোনো রহস্যময় ঘটনার সম্মুখীন হলে মানুষের চোখে মুখে এই রকম ভারসাবরা ভাব ফুটে ওঠে। দ্বিতীয় কারণ, আমি বুঝতে পারলাম লোকটি খুব বিপদগ্রস্ত। এই ক্ষমতাটা আমাকে মধুসুন্দরী দেবী দান করেছিলেন। আজীবন আমি একে মানুষের কল্যাণে লাগাবার চেষ্টা করেছি। তোমরা যদি জিজ্ঞাসা করো কি দিয়ে আমি এটা বুঝতে পারি, তার উত্তর আমার কাছে নেই। মাথার ভেতরে কেমন একটা অনুভূতি হয়, ভাষায় তাকে অনুবাদ করা যায় না। লোকটি এসে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে সোজা হয়ে দাঁড়াতে আমি বললাম, বসো। কবে থেকে এরকম আরম্ভ হয়েছে? ভাত রান্না দিয়েই কি শুরু? আমার চোখের সামনে লোকটার মুখ বিস্ময়ে শ্রদ্ধায় যেন কেমন হয়ে গেল। সে হুমড়ি খেয়ে আমার পায়ের উপর মাথা রাখতে এলো। কাঁধ ধরে তাকে সোজা করে বসিয়ে বললাম, আহ, ওরকম করো না, বিপদে ভেঙে পড়তে নেই। ঈশ্বর তোমাদেরই বিপদ থেকে মুক্ত করেন যারা সাহসের সঙ্গে লড়তে জানে। তুমি ব্যাপারটা আমাকে বলো। আমার নাম রণদাচরণ ঘোষ, থাকি রামনগর গ্রামে। কাটোয়ায় নেমে যেতে হয়, খুব অস্পারাগা, বুঝলেন। কাটোয়া শহর থেকে অন্তত 10-11 মাইল দূর। আমাদের 4-5 পুরুষের বাস ওই গ্রামে। তার আগে আমাদের পূর্বপুরুষেরা কোথায় ছিলেন বলতে পারবো না, কিন্তু ঠাকুরমশাই এই শান্ত ছায়ায় ঘেরা গ্রাম আমার বড় ভালো লাগে। আমি শান্তিপ্রিয় মানুষ, শহরে ধরন ধারণ আমার ভালো লাগে না। বৈষয়িক কোনো কাজে কাটোয়া এলে আমার এক দুঃসম্পর্কের সম্বন্ধের বাড়ি থাকি। তারপর কাজ শেষ হলেই নিজের গ্রামে ফিরে এসে হাঁপ ছেড়ে বাঁচি। আমাদের গ্রাম খুব সুন্দর ঠাকুরমশাই। ধান আর পাটের ক্ষেত, নিবিড় আম কাঁঠালের বাগান,
বড় বড় বট আর অশ্বত্থ গাছ ছড়িয়ে রয়েছে সারা গ্রামে। গ্রামের একধারে কমলাক্ষী নামে একটা ছোট নদী। নামের মধ্যে কমলা শব্দটা আছে বলেই কিনা জানি না, ক্ষীণকায়া হলেও কমলাক্ষীর জলধারা প্রখর গ্রীষ্মেও কখনো শুকোয় না। নদীর ধারে বাঁধানো ঘাট কিছু নেই, কিন্তু আমরা ছোটবেলা থেকেই নদীতে স্নান করে অভ্যস্ত। ঠান্ডা জল, পায়ের নিচে চখাবালি। অন্য কোনো জলের উৎস না থাকায় গ্রামের সবাই নদীতেই স্নান করে। ধীরগতি হলেও চমৎকার স্রোত নদীকে, কাজেই খুব পরিষ্কার জল আর জল পবিত্র। এই পর্যন্ত বলে হাঁপ নেওয়ার জন্য রণদাচরণ একটু থামল। বললাম, একটা কথা জিজ্ঞাসা করছি। তোমার মুখের ভাষা তো ভারী সুন্দর, একেবারে গ্রাম্য মানুষদের মতো নয়। তুমি কতদূর পড়াশোনা করেছো? আগে বলবার মতো তেমন কিছু পড়াশুনো করিনি। বোর্ডিংয়ে থেকে কাটোয়া স্কুল থেকে ম্যাট্রিক পাস করেছিলাম 2nd ডিভিশনে। ছাত্র হিসেবে খুব একটা খারাপ ছিলাম না, আর ছিল গল্প উপন্যাস পড়ার নেশা। সাধারণ লেখক থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎবাবু সব পড়ে ফেলেছিলাম। আমাদের গ্রামে লাইব্রেরি ছিল না। স্কুলে পড়ার সময় শহরের লাইব্রেরি থেকে বই নিয়ে পড়তাম। এখন ভিপি ডাকে কলকাতা থেকে বই আনিয়ে পড়ি। ওই একটা নেশা আর কি, অন্য কোনো নেশা তো নেই। দেখলাম রণদাচরণের গল্প অন্যদিকে চলে যাচ্ছে। বুঝলাম। এবার তোমার আসার কারণটা গুছিয়ে বলো দেখি বাপু। বক্তব্য কোনো ফাঁক দেবে না, যতই তুচ্ছ মনে হোক না কেন কোনো ঘটনা বাদ দেবে না। নাও শুরু করো। উদ্ভ্রান্তভাবে একবার চারিদিকে তাকিয়ে রণদাচরণ কথা বলতে আরম্ভ করল। বলল, কিভাবে যে কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। শুনলে হয়তো কিছু বিশ্বাস করবেন না, তবু যেহেতু আপনিই আমার একমাত্র ভরসা, তাই সব কিছু খুলে বলছি। যে কারণে আপনার কাছে এসেছি সেই দুর্বিপাকের শুরু আজ থেকে মাস 1.5 আগে। আমরা চাষিবাসী গৃহস্থ। বাড়িতে বৃদ্ধা মা, স্ত্রী আর 2 ছেলে মেয়ে। একদিন সকালে শহর থেকে পাইকার এসেছে। সে আমাদের জমিতে উৎপন্ন যা কিছু রবিশস্য সব এক লপ্তে কিনে নেবে। লোকটা ভালো, গত বেশ কয়েক বছর ধরে তার সঙ্গে আমাদের ব্যবসা। জিনিসের দাম ভালো দেয়। কি কি জিনিস হয় তোমাদের জমিতে? কিছু ধান আর পাট হয়, তাছাড়া মুসুরি, কলাই, টমেটো, সিম। আমাদের যে আম বা কাঁঠালের বাগান আছে, গরমকালে সেগুলোও জমা নেয়। যাই হোক, সে আসবার সময় শহর থেকে কিছু খবরের কাগজ আর বাংলা গল্পের পত্রিকা নিয়ে এসেছিল। লোকটা চলে যাওয়ার পরে একটা কাগজ খুলে পড়ছি, এমন সময় শুনতে পেলাম রান্নাঘরের দরজার কাছে দাঁড়িয়ে আমার মা এবং স্ত্রী কিছু একটা আলোচনা করছেন। প্রথমে খেয়াল করিনি, তারপর মনে হলো মায়ের গলায় যেন একটা বিস্ময়ের আভাস। কাগজ রেখে রান্নাঘরের দরজার কাছে গেলাম। আমাকে দেখে দুজনেই চুপ করে গেলেন। বললাম, কি হয়েছে মা, কি বলছো? মা বললেন, এই দেখ না কাণ্ড, বৌমা ভাত চড়িয়ে উঠোনটা ঝাঁট দিতে গিয়েছিল। ফিরে এসে দুপুরের তরকারি কুটতে বসেছিলাম। হঠাৎ মনে হলো ভাত তো অনেকক্ষণ চড়িয়েছে, গলে গেল না তো। গিয়ে দেখি গলে যাওয়া তো দূরের কথা, হাতায় করে যে ভাতটুকু তুলেছে তা মোটেও সেদ্ধ হয়নি, প্রায় চাল বললেই চলে। মাকে বললাম, ও কিছু না, গিয়ে দেখতে বলো এতক্ষণে সেদ্ধ হয়েছে। জলের জন্য অনেক সময় এমন হয়, কিন্তু তা নয়। রান্না আর খাওয়ার জন্য জল আসে পাড়ার চৌধুরী বাড়ির টিউবওয়েল থেকে। বাড়ির কিষাণ রামচন্দ্র গিয়ে নিয়ে আসে। সে জল খুব ভালো,
খেতেও মিষ্টি, জিনিসপত্র সেদ্ধ হয় খুব তাড়াতাড়ি। আজই সেই জল এসেছে। আমার কথা মতো আরও 15-20 মিনিট অপেক্ষা করা হলো, কিন্তু সে চাল আর সেদ্ধ হয় না। আধ ঘন্টা পরেও খুন্তির আগায় হাঁড়ি থেকে যা উঠল তা একেবারে চাল। কিছু বুঝতে না পেরে আবার নতুন করে জল চাপিয়ে চাল ছাড়া হলো। এবার কিন্তু অন্য দিনের মতোই ভাত ঠিক সময়ে তৈরি হয়ে গেল। রণদাচরণ থামতেই প্রশ্ন করলাম, আর কি কি সমস্যা হয়েছে বলো? কখনো কোনো রকম ভয়টাই পেয়েছ নাকি? আগে সেভাবে যে কিছু ঘটেছে বা দেখেছি তা নয়, কিন্তু আজ কদিন ধরে মনটা যেন কেমন খুব ভারী হয়ে আছে। কি যেন একটা অমঙ্গল ঘনিয়ে আসছে আমাদের পরিবারের উপর। রাতে ভালো করে ঘুমাতে পারি না, দিনে কোনো কাজে মন বসে না, রাত্রিরে ঘুরে ফিরে একটা স্বপ্ন প্রায় দেখছি। একই স্বপ্ন বারবার দেখা কি উচিত? কী স্বপ্ন দেখছো? গুছিয়ে বলো দেখি। স্বপ্নটা যে খুব ভয়ের তা নয়, কিন্তু আমি স্বপ্নের ভিতর ভয় পেয়ে যাই। আমার দম বন্ধ হয়ে আসে, নিঃশ্বাস নিতে পারি না। চমকে জেগে উঠে বসে অনেকক্ষণ ঈশ্বরের নাম করি। স্বপ্নে দেখি আমি যেন একটু ভয় অদ্ভুত জায়গায় গিয়েছি। জায়গাটা অর্ধেক তৈরি একটা শহর, কিন্তু সেই শহরের কোনো বাড়ি সম্পূর্ণ তৈরি হয়নি। প্রত্যেকটা বাড়ি খানিকটা উঠে থেমে রয়েছে, কোনোটা কাঠ থামাল পর্যন্ত গাঁথা, কোনটা ভিতের উপর হাতখানেক মাত্র উঠেছে। যেদিকে যতটুকু তাকাই কেবল এইরকম বাড়ি। ভিত আর দেওয়ালের ফাঁকফোঁকর দিকে গজিয়েছে বট, অশ্বত্থ আর আকন্দের চারা। কোথাও কোনো পথ নেই, রাস্তা নেই, কেবল গায়ে গায়ে লাগা অর্ধেক তৈরি ভুতুরে বাড়ি। সময়টা দিনও না রাত্রিও না, আকাশে চাঁদ বা সূর্য নেই, পরিবেশ অদ্ভুত একটা ম্লান ছায়া ছায়া আলো। আমি বাড়ি ফিরে আসতে চাইছি, কিন্তু কিছুতেই ওই ভৌতিক শহর থেকে আর বেরোয়ার পথ খুঁজে পাচ্ছি না। আশ্চর্য গোলক ধাঁধার মধ্যে ঘুরে মরছি, আর বহুদূর থেকে কে যেন কেমন গা চমচম গলায় আমার নাম ধরে ডাকছে। এই পর্যন্ত বলে রণদাচরণ থামল। মেঘের রকম দেখলে যেমন বোঝা যায় আরও বৃষ্টি হবে, তেমনি তার মুখ থেকে মনে হলো তার আরও কিছু বলার আছে। বললাম, তারপর কি? ধুতির খুঁট দিয়ে মুখ মুছল রণদা। বলল, আলাদা করে কি আর বলবো, এরপর থেকে একদিন বাদ দিয়ে রান্নায় বাধা পড়তে লাগলো। কোনোদিন চাল সেদ্ধ হয় না, কোনোদিন ডাল, একদিন আবার তরকারি করবার সময় সবগুলো পটলের ভেতর থেকে মোটা মোটা শুয়োপোকা বেরোলো। একদিন সন্ধেবেলা মা ঠাকুর ঘর থেকে ভয়ে চিৎকার করে উঠলেন। আমার স্ত্রী আর আমি তাড়াতাড়ি ছুটে গেলাম। গিয়ে দেখি ঠাকুরের আসনের সামনে মা হাতের দেশলাই নিয়ে উদ্ভ্রান্ত হয়ে বসে আছেন। কি হয়েছে মা, চিৎকার করে উঠলে কেন? আমার দেশলাই জ্বলছে না কেন রে খোকা? কিছুতেই ঠাকুরের সামনে প্রদীপটা জ্বালতে পারছি না। দেখি দাও তো বলে দেশলাইটা হাতে নিয়ে 4-5টা কাঠি বাক্সের উপর ঘষলাম। সত্যি একটা কাঠিও জ্বলল না। মাকে হাত ধরে ওখান থেকে উঠিয়ে নিয়ে এলাম, বললাম, এ দেশলাইটা ভালো নয়, তুমি আমার ঘরে বসো, আমি গগন সাধুকার দোকান থেকে নতুন এক বান্ডিল দেশলাই আনিয়ে নিচ্ছি। রামচন্দ্র গিয়ে পাড়ার দোকান থেকে দেশলাইয়ের প্যাকেট নিয়ে এলো। মায়ের হাতে দিয়ে বললাম, জ্বালো তো একটা কাঠি দেখি। এবার সঙ্গে সঙ্গে কাঠি জ্বলে উঠল। মাকে আবার ঠাকুর ঘরে নিয়ে গিয়ে বসিয়ে দিয়ে এলাম। সেদিন রাত্রিরে খাওয়া দাওয়ার পর মা এসে আমাদের ঘরে বসলেন। এ সময় মা কখনো আসেন না। সামান্য দুধ খাওয়ার পর নিজের বিছানায় মশারির ভেতর বসে কিছুক্ষণ মালা জপ করে শুয়ে পড়েন। কি হয়েছে মা, কিছু বলবে? শরীর খারাপ লাগছে না তো? না বাবা, আমি অন্য একটা কথা বলতে এসেছি। কি কথা মা?
বাড়িতে কি কাণ্ড কারখানা হচ্ছে বল দেখি। দেশলাই কি সত্যিই খারাপ ছিল? একটু আগে বাইরে নিম গাছে দাঁড়কাক ডাকছিল। কি বিচ্ছিরি অমঙ্গলে ডাক! রাত্রিরে কখনো দাঁড়কাক ডাকে শুনেছিস? রণদাচরণের গল্প থামিয়ে বললাম, কাকের ডাক কি তুমিও শুনেছিলে? সে বলল, আমি ঠিক খেয়াল করিনি ঠাকুর মশাই। জানেন তো, অনেক জিনিস কানে শুনলেও বা চোখের সামনে ঘটলেও মন অন্যদিকে থাকলে খেয়াল করা যায় না। আমি সেই সময় মায়ের দেশলাই না জ্বালার কথা ভাবছিলাম, তাই সে যাই হোক একটু ভারাক্রান্ত মন নিয়ে শুয়ে পড়েছিলাম। ক্লান্ত ছিলাম, ঘুমিয়ে পড়তে বেশি সময় লাগলো না। মাঝরাত্রির পার করে মেঘের ডাকে আর ঝড়ের শব্দে ঘুম ভাঙল। পাশে স্ত্রী শুয়ে অকাতরে ঘুমোচ্ছে। তাকে না ডেকে মশারির বাইরে এসে জানালার সামনে গিয়ে দাঁড়ালাম। বৃষ্টি এখন আরম্ভ হয়নি, কিন্তু বাড়ির উঠোনে আর পাঁচিলের ওপাশে যতদূর দেখতে পাচ্ছি আমজাম নিম গাছ প্রবল ঝড়ে প্রায় লুটোপুটি খাচ্ছে। বিদ্যুৎ চমকে উঠলে সেই ক্ষণিক আলোয় দেখতে পাচ্ছি আকাশ কালো মেঘে ঢাকা। তাকিয়ে থাকতে থাকতেই ঝড়ের প্রবল কমে বৃষ্টি নামলো। প্রথমে ঝিরঝির, তারপরে বড় বড় কয়েক ফোঁটা, আর তারপরেই ঝমঝম করে আকাশ ভেঙে জল ঝরতে লাগলো। জানলা দিয়ে ঝাঁট আসছে। সরিয়ে এসে ভালো করে জানলা বন্ধ করে দিলাম। ফিরে এসে মশারি গুছতে গুছতে ভাবলাম, আর সারাদিন আকাশ তো পরিষ্কারই ছিল। সন্ধ্যের বা রাত্রিরে বৃষ্টি হতে পারে বলে মনে হয়নি তো। আবহাওয়ার গতি প্রকৃতি একদম বদলে যাচ্ছে দেখছি। এইসব 7 মাস ভাবতে ভাবতে যখন প্রায় ঘুম এসে গিয়েছে, তখন উঠোনে নিম গাছটার ডাল থেকে ঝড়ের শোঁ আওয়াজ সত্ত্বেও স্পষ্ট শুনতে পেলাম দাঁড় কাকের ডাক। কি বলবো পণ্ডিত মশাই, আমার সমস্ত গা শিউরে উঠল। কাকের ডাক তো অনেক শুনেছি, কিন্তু একই ধরনের ডাক। এমন ঝড় বৃষ্টি সত্ত্বেও নিম গাছের ডালে বসে একটা কাক এরকম গাম্ভীর্য আশ্চর্য গলায় ডেকে চলেছে, সে না শুনলে বিশ্বাস করা যায় না। তাছাড়া আপনি হয়তো জানেন ভেজাদার কাক কখন ডাকে না। সকালে উঠে দেখি মেঘ কেটে গিয়েছে, চারিদিকে ঝকঝকে রোদ্দুর। গঞ্জে জরুরি কাজ ছিল। স্নান সেরে সেই দই চিড়ে খেয়ে চারিদিকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। পথে বেরিয়ে প্রথমেই যেটা মনে হলো, আরে উঠোনে বা পথে কোথাও মাটি ভেজা দেখছি না তো। রাস্তায় কোথাও কোনো জল কাদা জমে নেই। যেরকম ঝড় রাত্রির হয়েছে তাতে একটা দুটো সরু ডালপালা বা গাছের পাতা পথের উপর পড়ে থাকা উচিত ছিল। পথের দুদিকেই যখন বড় বড় অনেক গাছ, কিন্তু এ তো একেবারে শুকনো। অদ্ভুত কাণ্ড বটে। গঞ্জে পৌঁছে রামপদ নন্দীর দোকানে গিয়ে বসলাম। কাজের কথা হওয়ার পর যখন উঠছি, রামপদ বলল, আপনাকে একটু শুকনো দেখাচ্ছে, শরীর ভালো আছে তো? শরীর ভালোই আছে। আসলে রাত্রিরে ঝড় বৃষ্টিতে জেগে গিয়ে অনেকক্ষণ আর ঘুম আসেনি। ঘুম না হওয়ার জন্য বোধ হয় ওই রকম দেখাচ্ছে। হিসেবের খাতায় কি একটা লিখতে যাচ্ছিল রামপদ। থমকে গিয়ে আমার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, ঝড় বৃষ্টি কাল রাত্রিরে? কই না তো দাদাবাবু, কাল রাত্রিরে তো ঝড় বৃষ্টি হয়নি। নৌকাতে মাল আসছিল, সে বস্তাগুলো গুদামে তুলবার জন্য আমি প্রায় সারা রাত জেগেছিলাম। কই কিছু তো। সে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আসে, আমিও তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। একটু সামনে নিয়ে বললাম, ও স্বপ্ন দেখেছি তাহলে? আমি বড্ড অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখি। বাড়ি ফেরার পথে যাদের সঙ্গে দেখা হলো প্রত্যেককেই একটু কায়দা করে গত রাত্রিরে ঝড় বৃষ্টির কথা জিজ্ঞেস করলাম। না, কেউই কাল রাতে ঝড় বাদলের আওয়াজ শোনেনি। আর বেশি লোকের সঙ্গে কথা বলতে ভয় করলো। ছোট জায়গা। এরপর রোটে যাবে রণদাচরণ ঘোষের মাথা খারাপ হয়ে গিয়েছে। সবাইকে ডেকে কী সব আবল তাবল কথা জিজ্ঞেস করছে। এরপর অবশ্য কয়েকটা দিন আর কিছুই ঘটল না, সব আগের মতোই স্বাভাবিক। ভাবলাম যাক, আর দুর্ঘটনা করার কারণ নেই। জীবনে অনেক কিছু ঘটে যা সরাসরি ব্যাখ্যা হয় না, ও নিয়ে আর মাথা খাওয়ানোর কারণ নেই। আপনার কাছে আসবার আর দরকার হতো না
যদি না। সপ্রশ্ন দৃষ্টিতে তার দিকে তাকালাম, বললাম, বলো, থামলে কেন? কি হলো তারপর? রণদাচরণের চোখের দৃষ্টি কেমন বিহল হয়ে গিয়েছে। আমার দিকে তাকিয়ে সে বলল, তারপর আমার সময় হারিয়ে যেতে আরম্ভ করলো। আমার মনের সে কি অবস্থা! রণদাচরণের পেছনে যে আবছা অন্ধকার দেখেছিলাম সেটা আরও অনেক গাঢ় হয়ে এসেছে। মনে হলো বিপদটা দ্রুত ঘনীভূত হয়ে আসছে এবং যে অশুভ শক্তির আবেশ ঘটেছে লোকটার উপরে, সেই শক্তিটা চাইছে না ও আমার কাছে আর বেশিক্ষণ বসে থাকে। বললাম, সময় হারিয়ে যাওয়াটা কী রকম ব্যাপার? আগে সে অদ্ভুত ঘটনা। এই 7-8 দিন আগে, দিনটা ছিল বুধবার, রাত্রিরে খাওয়া দাওয়া করে শুয়েছি, ঘুমও ভালো হয়েছে। পরের দিন উঠে একটু মহকুমা শহরে যেতে হবে মাল চালানি কাজে। ভোরবেলা ঘুম ভেঙে কুয়োতলা থেকে হাত মুখ ধুয়ে এসে স্ত্রীকে বললাম, দই চিড়ে মেখে দাও তো, মহকুমায় যাব, তাড়াতাড়ি আসে। সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, আজ আবার কি ব্যাপার বলো তো? রোজ রোজ মহকুমা শহরে কি কাজ? রোজ রোজ? আমি এর মধ্যে আবার মহকুমা শহরে কবে গেলাম? আমার স্ত্রীর মুখ কেমন হয়ে গেল। হতভম্ব হয়ে সে বলল, সে কি, গতকালই তো তুমি সকালবেলায় উঠে মহকুমা শহরে গেলে, বলে কি জরুরি কাজ আছে, দই আর চিড়ে খেয়েই তো বেরোলে, দুপুরে আর ফেরোনি। ওখানেই কোথা থেকে খেয়ে একেবারে সন্ধেবেলায় বাড়ি এলে। বাঁশশালা ধানের চিড়েও তো নিয়ে এলে সেরা দুই, রান্নাঘরে তাকে তুলে রাখলাম। তোমার হয়েছে কি বলো তো? গতকালের ঘটনা ভুলে গেলে? স্ত্রীর কথা শুনে মাথার মধ্যে সব কেমন গোলমাল হয়ে যাচ্ছিল, কিন্তু বেশি বিস্ময় প্রকাশ করলে বউ ভয় পাবে বলে সামনে নিলাম। বললাম, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুলে গিয়েছিলাম বটে। আজকাল কাজের তারায় কিছু খেয়াল করে থাকে না। আজ আবার যেতে হবে, কাজ আছে। মহকুমা শহরে পৌঁছতেই বড় রাস্তার দুদিকে দোকান থেকে সকলে ডাকতে লাগলো, এই যে রণদা, আজ আবার এলে যে, তেরে ব্যবসা করছো দেখছি, এসো এসো, বসো আমার এখানে, একটু গল্প করে যাও। এদের মধ্যে শ্রীকান্ত পালের বয়স 60 কি 65 হবে, প্রবীণ মানুষ, স্বভাব খুব মিষ্টি। তার কাছেই গিয়ে বসলাম। সে বলল, ব্যবসার কথা তুললাম বলে রাগ করলে না তো? তোমরা বয়স অনেক ছোটো, তোমাদের উন্নতি হলে আমরা সত্যিই আনন্দ পাই। তারপরে তার থেকে যে 15 মিনিট বসলাম, তার মধ্যে গতকাল মহকুমা শহরে এসে আমি কি কি করেছি সবই জানা হয়ে গেল। শ্রীকান্তর কাছ থেকে উঠে বাজারে যেখান দিয়ে হাঁটি, সকলেই বলে, এই যে রণদা বাবু, আজ আবার যে কি বলবো পণ্ডিত মশাই। আমি রীতিমতো ঘাবড়ে গেলাম। বেশিক্ষণ আগেকার ব্যাপার হলেও না হয় কথা ছিল, কিন্তু সবাই তো বলছে গতকালকের ব্যাপার, যেন ভুলে গিয়েছি। এইরকম ভান করে একজনকে জিজ্ঞাসা করল, আজকে যেন কী বার? সে বলল, আজ হলো গিয়ে বৃহস্পতিবার। সেখান থেকে সরে এসে একটু ফাঁকা জায়গায় একটা বাঁধানো বট গাছ, তার বেদিতে এসে কিছুক্ষণ বসলাম। একটা পুরানো দিন আমার হিসেবের থেকে হারিয়ে গিয়েছে। গতকাল মঙ্গলবার গিয়েছি, আজ তো বুধবার হওয়া উচিত। কি কাণ্ড! খুব ভয় পেয়ে গেলাম জানেন। তারপরে হঠাৎ মনে পড়ে গেল চরিটিপ গায়ের আমার এক ছোটোবেলার বন্ধুর কথা। আপনি অনেক দিন আগে সে গায়ে গিয়েছিলেন শ্বেত বগলার পুজো করতে। আমার বন্ধু তখন ছোট, কিন্তু আপনার কথা তার মনে আছে। তার কাছ থেকে ঠিকানা জোগাড় করে চলে এলাম আপনার বাড়ি। আপনার বন্ধু বিরাজবাবু, তিনি এখনও বেঁচে আছেন, তিনিই ঠিকানা দিলেন। বললাম, আর কিছু বলবে?
ওই স্বপ্নটা ইদানিং আবার দেখছি পণ্ডিত মশাই। ওই যে সেই অর্ধেক তৈরি শহরে ঘুরে বেড়াচ্ছি, আর কে যেন অদ্ভুত গলায় আমার নাম ধরে ডাকছে। ডাক্তার দূরে ছিল, এখন প্রতি স্বপ্নে এসে ডাকছে, সে যেন কাছে চলে আসে। আমি আর দেরি না করে চলে এসেছি আপনার এখানে, আপনি আমাকে রক্ষা করুন। একটু ভেবে বললাম, তুমি বাড়ি চলে যাও, একটা মাদুলি তোমার হাতে পরিয়ে দিচ্ছি। আগামী অমাবস্যা পর্যন্ত এই মাদুলি তোমাকে রক্ষা করবে। কৃষ্ণা চতুর্দশীর দিনে দুপুর নাগাদ আমি পৌঁছে যাব তোমার বাড়ি। ভালো করে ঠিকানা দিয়ে যাও, যেখানে রাত্রিবেলা আমি একটা পুজো আর যজ্ঞ করব। ভয় নেই, বিপদ কেটে যাবে। রণদাচরণের মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে বলল, বাঁচলুম পণ্ডিত মশাই, তা কি কি জিনিস আমাকে সংগ্রহ করে রাখতে হবে বলুন, আর দক্ষিণা সহ মোট কত খরচই পড়বে? খরচের কথা এখন থাক, জিনিসের ফর্দ একটা বানিয়ে দিচ্ছি, জোগাড় করে রাখবে। কিছু জিনিস তুমি পাবে না, সেসব আমি নিয়ে যাব। এই ফর্দেরই কয়েকটা দ্রব্য পাওয়া কঠিন হবে, তবু চেষ্টা করো, গ্রামে থাকো পেয়ে যাবে। ফর্দ তৈরি করে যখন তার হাতে দিলাম, তার মুখ বিস্ময়ে ভরে উঠল। বেচারার দোষ নেই, সাধারণ পুজোর জিনিসপত্রের মতো সে নয়। ফর্দে কি কি ছিল শুনবে? এই শোনো, সিদ্ধি উপবিদ, হাতুড়কি, আতপ চাল, কলা, মাটির সরা ইত্যাদি, যা সাধারণ ফর্দে লাগে। তার সঙ্গে ছিল প্রথম ফল ধরেছে এমন আম গাছের পোকায় খাওয়া 5টি পাতা, একসঙ্গে হলুদ সুতোয় গ্রথিত। কলা বাদুরের ডানা, কেউ ডুবে মারা গিয়েছে এমন পুকুরের তলার মাটি, কলঙ্ক ধরা পুরানো পেতলের প্রদীপ, ইত্যাদি ইত্যাদি। এসব জিনিস আমি জোগাড় করে রাখবো। আরও কি লাগবে বলছিলেন? সে তুমি পাবে না, দোকানে কিনতে পাওয়া যায় না। বললাম তো আমি নিয়ে যাব। এবার যাওয়ার রাস্তা ভালো করে বলো তো। দিন 7 পরে রণদাচরণের গ্রামের রাস্তায় বাস থেকে নামলাম। তারপর শিকারের ধরাবার জন্য থামল তারানাথ। সেই ফাঁকে বললাম, আপনি তো গল্প বলে চলেছেন, কিন্তু আমাদের কিছু প্রশ্ন জমে যাচ্ছে যে। দেশলাইয়ের কাঠিটা ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালায় গুঁজে দিয়ে তারানাথ বলল, বল। এভাবে কতক্ষণ গল্প শোনা যায়? রণদাচরণের দুর্ভাগ্যের পেছনে কি ছিল বলুন? এদিকে দিয়ে তো হাঁপিয়ে উঠলাম। ব্রহ্ম পিশাচ। তারানাথ চক্রবর্তীর কাছে অনেক বিচিত্র কথা শুনেছি, কিন্তু কখনো ব্রহ্ম পিশাচের কথা শুনিনি। বললাম, সেটা আবার কি? সিগারেটে জোরে একটা টান দিয়ে তারানাথ বলল, তা বলতে পারবো না, কখনো দেখিনি তো, বোধহয় দেখাও যায় না। যেমন ধরো দুর্ঘটনার সম্ভাবনা, ভয়, বিষণ্ণতা, অমঙ্গল, ভয়ানক অসুস্থ রোগীর ঘরে স্নান পরিবেশ, এসব কি দেখা যায়? প্রাকৃতিক তেমনই একটা অশুভ শক্তির নাম ব্রহ্ম পিশাচ। নাম দিয়ে চিহ্নিত করলে ধারণা করা সহজ হয় বলে এই নাম ব্যবহার করা হয়। নইলে নিম্ন ডামতন্ত্রের প্রায় বিলুপ্ত প্রেত, কপাটিকা শাখায় একই বিপরীত তারিকা শক্তি বলা হয়েছে, কোনো নাম দেওয়া হয়নি। মানুষের উপর এর প্রভাব পড়ে কেন? রণদাচরণের অপরাধ কি? কেন তাকে ভুগতে হয়েছিল? কোনো কারণ নেই। হঠাৎ রাস্তা পিছলে পড়ে গিয়ে পা ভাঙি কেন? বলেছি তো জিনিসটা একেবারেই দুর্ঘটনার মতো,
খুবই শক্তিশালী সম্ভাবনা। কারোর ওপরে এর প্রভাব পড়লে তার দুর্ভাগ্যজনক আকস্মিকতা বলে মেনে নেওয়া ছাড়া উপায় নেই। ব্রাহ্ম পিশাচ জগতের একটা অন্ধ অপশক্তি। এর কোনো রূপ, আকার বা চেতনা কিছুই নেই, কিন্তু যার ওপরে এর প্রভাব পড়ে তাকে এবং তার কাছের মানুষদের বড় কষ্ট দেয়। আপনি আগে থেকে ব্যাপারটা জানতেন নাকি রণদাচরণই প্রথম? রণদাচরণ দ্বিতীয়। এসব ঘটনা তো রোজ রোজ ঘটে না, আর এত বড় দেশে কোথাও ঘটলেও সব খবর আমার কাছে পৌঁছয় না। আগে একটা মাত্র লোককে দেখেছিলাম এরকমই পিশাচগ্রস্ত। তখন আমি সমস্ত বাংলাদেশে পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছি। নদিয়ার মুর্শিদাবাদের সীমান্তে এক গ্রামে আশ্রয় নিয়েছিলাম। সেখানেই দেখা। তারা আমাকে ডাকেনি বা আমার তন্ত্রমন্ত্রের সাধনা সম্বন্ধে কিছু জানত না। আমি এমনই সাধারণ ব্রাহ্মণ অতিথি হিসেবে রাত্রে আশ্রয় নিয়েছিলাম। তখনকার দিনে, শুধু তখনকার দিনে কেন, এখনো গ্রামের দিকে অতিথি হিসাবে ব্রাহ্মণের খাতির আছে। সন্ধ্যের মুখটায় তাদের বাড়ির দাওয়ায় বসে আছি। হাতে হুকো তাদের বাড়ির কিষান ধরিয়ে দিয়ে গিয়েছে। টানছি, বাড়ির কর্তা আমার কাছেই দাওয়ার ওপর বসে এটা ওটা গল্প করছে। হঠাৎ সামনের উঠোনে থপ করে কিসের একটা শব্দ হলো। আমরা দুজনেই অবাক হয়ে তাকালাম। ভারী জিনিস নয়, নরম পোটলা গোছের কোনো জিনিস পড়বার শব্দ। কর্তার নাম বিষ্ণুপদ। সে দাওয়া থেকে নেমেই জিনিসটা দেখতে পেল। পরক্ষণেই তার চিৎকার। বলল, এ আবার কি? আরে ভোলা, হে ভোলা। ভেতর বাড়ির থেকে ভাই ছেলেপুলে সব বেরিয়ে এলো। লণ্ঠন আর লাঠি হাতে। কর্মচারী ভোলাও দেখতে এলো ব্যাপারটা কি। আমিও এগিয়ে গেলাম। উঠোনের ঠিক মাঝখানে কোত্থেকে একটা মোটা সোটা বেড়াল এসে পড়েছে। দরজার দিকে হেঁটে আসেনি, কারণ ওপর থেকে পড়ার আওয়াজটা আমি নিজেই শুনেছি। পাঁচিলের ওপাশ থেকে প্রাণীটাকে কেউ যেন ছুঁড়ে দিয়েছে। হঠাৎ এসে মাটিতে পড়ায় থতমত খেয়ে বিড়ালটা সেই জায়গাতেই চুপ করে বসে থেকে জুলজুল করে তাকাচ্ছে। বারান্দা থেকে একটা বৃদ্ধা, শতবত বিষ্ণুপদর মা, তিনি বললেন, ওই আবার শুরু হলো। বিষ্ণু এর জন্য একটা কিছু কর বাবা। বিষ্ণুপদ কিছু বলবার আগেই সমস্ত উঠোন জুড়ে ধূপধাপ শব্দ শুরু হয়ে গেল। এবার শুধু বেড়াল নয়, তার সঙ্গে ছোট আর মাঝারি আকারের কুকুরের বাচ্চা, সেগুলো মাটিতে পড়েই তার স্বরে চেঁচামেচি শুরু করে দিল। এমন অনৈসর্গিক কাণ্ড কখনো দেখিনি। বিষ্ণুপদ চিৎকার করে তার কর্মচারী ভোলাকে বলল, বাইরে দরজা খুলে দে, এগুলো বেরিয়ে যাক। ভোলা ছুটে গিয়ে উঠোনের দরজা খুলে দিতে প্রাণীগুলো হুড়মুড় করে বেরিয়ে চলে গেল। বারান্দায় বিষ্ণুপদর মা কাঁদছেন। ভাইয়েরা বিহল হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর বিষ্ণুপদ আমার হাত ধরে বলছে, ঠাকুরমশাই, আজ কদিন ধরে দিনে রাত্রিরে বাড়িতে সব অদ্ভুত কাণ্ড হচ্ছে। আপনাকে বলবো ভাবছিলাম, তার মধ্যে এই আপনার সামনেই হয়ে গেল। বিষ্ণুপদ তার বাড়িতে ঘটা অঘটনের কাহিনী ভিতমুখে বলে গেল, কিন্তু আমার সেসব শোনার প্রয়োজন ছিল না, কারণ আমি ততক্ষণে বাতাসে আতপ চালের কিসের একটা অপ্রীতিকর অংশেটে গন্ধ পেতে আরম্ভ করেছি। তাতে কি বুঝলেন? নতুন একটা পাশিংশ ধরিয়ে তারানাথ বলল, বুঝলাম যে ও বাড়িতে ব্রহ্ম পিশাচের আগমন ঘটেছে। এসব তারই মূল লক্ষণ। গুরুর কাছে শুনেছি, পুঁথিতে পড়েছি,
দেখলাম এই প্রথম। কি করলেন তারপর? করব আর কি, লোকটাকে পিশাচের আবেশমুক্ত করার জন্য যা করবার তাই করলাম। আমাদের সাধনায় নিয়ম আছে, গুরুর আদেশ, কাউকে বিপদগ্রস্ত দেখলে তাকে ফেলে পালানো যাবে না। পালালে নিজের সাধনার ফল ধ্বংস হয়ে যাবে। রণদাচরণের বাড়িতে যা যা করব স্থির করে যাচ্ছিলাম, বিষ্ণুপদর বাড়িতেও তাই করলাম। তাতে ফল হলো? পিশাচের প্রভাব দূর হলো? ফল হবে না বলছো কি? আমি তারানাথ তান্ত্রিক, বীরভূম শ্মশানের হাকিনী সিদ্ধা মাতু পাগলি শিষ্য। আমার সামনে দাঁড়াবে ডিম্ব ডামর থেকে বেরিয়ে আসা একটা তুচ্ছ পিশাচ? প্রক্রিয়া করে দাঁড়িয়েছিলাম। সাহস করে জিজ্ঞাসা করলাম, কি প্রক্রিয়া? আবার সেই প্রশ্ন। কতবার তো বলেছি যে গুহক্রিয়ার কথা আদীক্ষিত কাউকে বলতে নেই, বললে সে বুঝবেও না। এমন ক্রিয়ার গুণ নষ্ট হয়ে যাবে। তবে কিছু কিছু তোমাদের বলি, কারণ তোমরা দুজনেই ভালো আধার। ব্রাহ্ম পিশাচ বিতাড়নের পুরো ক্রিয়া কেমন তা বলবো না, তবে কি কি প্রয়োজন হয় তার কিছুটা তো বলছি। তারও কিছু শোনো, শুনলে অবাক লাগবে। প্রথমেই দেহবন্ধন হিসেবে জয়ন্তীর মূল 1 আঙুলি পরিমাণ কেটে বিপদগ্রস্ত মানুষটির মণিবদ্ধে মন্ত্র উচ্চারণ পূর্বক পরিয়ে দিলাম জয়ন্তীর চেন। বললাম, নাম শুনেছি, গাছ দেখিনি কখনো। জয়ন্তীর লোকায়ত সাধারণ নাম হল জাইহ তুর্কি। দশকর্ম ভাণ্ডারেও চাইলে পেতে পারো, কিন্তু প্রথমত তা বহুদিনের শুকনো এবং সত্যিকারের সেই গাছ কিনা তা বলা কঠিন। শুনলে বটে, কিন্তু নিজে করতে যেও না, কারণ আসল জিনিস হলো মন্ত্রটি। সেটি আমি বলবো না। এর সঙ্গে লেগে কালো ছাগলের খুরে লেগে থাকা মাটি ছুরি দিয়ে সামান্য চেঁচে নিতে হয়। ঘোড়ার পেছনের পায়ের লোম ইত্যাদি আকন্দ কাঠের আগুন তৈরি করে মাটির ছোট সরায় এই উপাদানগুলি পুড়িয়ে ছাই সংগ্রহ করতে হবে। ধরে রাখার বৃষ্টির জলে ওই ছাই মেখে সে ভৎসের তিলক কপালে পরিয়ে যজমানকে পাশে বসিয়ে যজ্ঞ শুরু করতে হয়। যাই হোক, রণদাচরণের বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। তারানাথকে থামিয়ে দিয়ে বললাম, না না, ওই ব্যাপারটা আগে বলে নিন। কোন ব্যাপারটা? ওই যে আতপ চালের আর কিসের গন্ধ পাবার কথা বলছিলেন। ও, ওটা বাদ দিয়ে যাচ্ছিলাম না। যেখানে এরকম গন্ধ পাবে বুঝবে সেখানে হয় কোনো অপদেবতা বা সাপের উপস্থিতি ঘটেছে। আশ্চর্য হয়ে বললাম, সাপ আর অপদেবতা? হ্যাঁ, বিশেষ করে দুধরাজ কেউটে বা গোখরো কাছাকাছি থাকলে গোবিন্দভোগ চালের গন্ধ পাওয়া যায় বাতাসে। তারানাথকে আর ঘাঁটালাম না। খুচরো উদ্ভব কথা শুনতে গিয়ে আসল গল্পটাই হারিয়ে যাবে। তারানাথ বলে চলল, ঘণ্টাখানেক হেঁটে রামনগর গ্রামে পৌঁছে গেলাম। আমজাম কাঁঠালের ছায়ায় ঘেরা বেশ স্নিগ্ধ গ্রাম, কিন্তু রণদাচরণের বাড়িতে ঢুকে সেই শান্তির ভাবটা মন থেকে দূর হয়ে গেল। এই বিশেষ অনুভূতির ক্ষমতাটা মধুসুন্দরী দেবী আমাকে দান করেছিলেন। সেখানে কোনো অশুভ বা অপ্রাকৃত শক্তির আবেশ ঘটেছে, সেখানে পা দেওয়া মাত্রই আমি তা বুঝতে পারি। আমাকে দেখে রণদাচরণ দৌড়ে এলো। বারান্দায় জলচৌকির ওপরে বসে হাত মুখ ধুয়ে বিশ্রাম করতে করতে জিজ্ঞাসা করলাম, এর মধ্যে আর কিছু ঘটেছে নাকি? আজ্ঞে না, বোধ হয় আপনার মাজলের গুণ।
কেবল কাল রাত্রিরেও স্বপ্নটা দেখেছি। সেই অর্ধেক তৈরি বাড়ির শাড়ি, আমি বেরুতে পারছি না সেই গোলকধাঁধা থেকে। ভয় নেই রণদা, এবার সব কিছু ঠিক হয়ে যাবে। যা যা জোগাড় করতে বলেছিলাম পেয়েছো? আজ্ঞে হ্যাঁ, কিছু তো আপনি আনবেন বলেছিলেন। সে আমি এনেছি। তোমাদের বাড়ি তো দেখছি বেশ বড়, ছাদে ওঠবার সিঁড়ি আছে? নইলে লোক দিয়ে আজকের মধ্যেই ভাড়া বানিয়ে দাও। কালকে পুজো, হোম আমি ছাদেই করব। আজ্ঞে ছাদে? হ্যাঁ, শোনো রণদা, যজমানকে না জানিয়ে কোনো ক্রিয়াকর্ম করা উচিত নয়, তাতে ক্রিয়ার ফল হয় না। তোমার বাড়িতে এবং তোমার জীবনে যেসব ঘটনা ঘটছে তার কারণ শুনবে? জিজ্ঞাসু দৃষ্টিতে রণদাচরণ তাকিয়ে রইল। তার দিকে চেয়ে বললাম, তোমার ওপরে ব্রহ্ম পিশাচের আবেশ ঘটেছে। এমন কথা শুনলে মানুষের মনের অবস্থা ভালো হবার কথা নয়। রণদার মুখ শুকিয়ে গেল। সে বলল, সে আবার কি ঠাকুরমশাই? ও কথা তোমার জেনে কাজ নেই। আগমতন্ত্রের জ্ঞান না থাকলে বললেও বুঝতে পারবে না। আমার বাড়ি যেদিনই গিয়েছিলে সেদিন তোমার কথা শুনেছি, বুঝেছিলাম কি হয়েছে। ব্রাহ্ম পিশাচের প্রভাবে মানুষের জীবনের সব উদ্বেগ অসমাপ্ত থেকে যায়, যে জন্য স্বপ্নে অর্ধেক তৈরি বাড়িঘর দেখেছ। অন্নকীর্তিকা ঘটেছে, অর্থাৎ অন্ন প্রস্তুতের সময় চাল অর্ধেকের বেশি সেদ্ধ হচ্ছে না। তাছাড়া কালব্যাহিত যোগ আরম্ভ হয়েছে। অদ্ভুতভাবে জীবন থেকে হারিয়ে যাচ্ছে সময়, আর তার সঙ্গে শোনা যাচ্ছে নৈশ বয়সের মানে রাত্রিবেলার কাকের ডাক। এরপরের পর্ব বড়ই দুঃখের। সেটার শেষ পর্ব ভাগ্যক্রমে তুমি তার আগেই আমার কাছে গিয়েছিলে, নইলে নইলে কি হতো? নইলে শেষ পর্ব অর্থাৎ কায়াক্ষয় শুরু হয়ে যেত। বাড়ির যিনি কর্তা তিনি অসুস্থ হয়ে পড়তেন, কোনো চিকিৎসাতেই সুফল হতো না। একটু একটু করে শীর্ণ হতে হতে অর্ধেকেরও বেশি ছোট হয়ে যাবে দেহ, তারপর অবধারিত মৃত্যু। রণদাচরণের চোখে জল। অসহায় স্বরে সে বলল, আমার ছেলেপুলে আছে ঠাকুরমশাই, আমি কোনো অন্যায় করিনি, আমি এমনভাবে মরতে চাই না। তার গায়ে হাত বুলিয়ে দিয়ে বললাম, কোনো চিন্তা করো না, আমি ভয় দেখানোর জন্য কিছু বলিনি। বিপদের স্বরূপ জানলে তার বিরুদ্ধে যুদ্ধটা জমে ভালো। কালই সব দুর্যোগ কেটে যাবে। পরদিন আমাবস্যা লাগলো দুপুর 3:14। ছাদে চিলেকোঠার ঘরে বাকি বেলাটা তামাক খেয়ে কাটিয়ে দিলাম। রণদা একবার মধ্যাহ্ন ভোজের প্রস্তাব করেছিল। তাকে বললাম, যজ্ঞ করতে হয় উপবাসী থেকে, আমি জলও খাবো না। তুমি খেতে পারো, কারণ তোমার কল্যাণে ক্রিয়া হলেও যজ্ঞের সঙ্গে তোমার কোনো ঝোঁক নেই। তুমি দূরে বসে শুধু দেখবে। রণদার মা এবং বাড়ির ছেলে মেয়েদের বলা হলো সংসারের মঙ্গলের জন্য ছাদে আমি একটা সস্তায়ন আর যজ্ঞ করব। তার সরল মানুষ, যা বোঝানো হলো বুঝে গেলেন। রাত 10টা নাগাদ উপদেবতার বিতাড়নী প্রক্রিয়া শুরু করলাম। একটু দূরে বসে গোল গোল চোখ করে রণদাচরণ দেখতে লাগলো। পুজো আরম্ভ করার সঙ্গে সঙ্গে অনুভব করলাম এতক্ষণ ধরে স্থির থাকা বাতাস মৃদুভাবে ঘুরতে শুরু করেছে। শান্ত জলাশয়ের পাথরের টুকরো ছুড়লে যেমন বৃত্তাকার ঢেউ তৈরি হয়, কেমন যেন একটু শিউরে উঠে রণদা ভিড় চোখে চারিদিকে তাকালো। আমি তার দিকে তাকিয়ে ঠোঁটে আঙুল দিয়ে চুপ করে থাকতে বললাম। কাদার ওপর বালি ছড়িয়ে যজ্ঞের বেদি তৈরি করেছি।
তার ওপর জ্বলছে সরু সরু আকন্দ ডালের আগুন। ডান হাতে কুশি করে ঘি নিয়ে আহুতি দিচ্ছি, আর প্রতিবার বা হাতে ধরা আশস্যওয়াড়া ডাল আচ্ছাড়ি ছাদের ওপর ক্রমাগত এইভাবে ঘণ্টা খানিক ধরে মন্ত্রোচ্চারণ করার পর একটা অদ্ভুত গন্ধে চারিদিকের বাতাস ভরে গেল। দুর্গন্ধ নয়, কিন্তু এ এমন একটা গন্ধ যা পৃথিবীতে কখনো সৃষ্টি হতে দেখিনি। কিছুক্ষণ নাকে গেলেই চেতনা আচ্ছন্ন হয়ে আসতে থাকে। দেখলাম এই অপার্থিব গন্ধের প্রভাতে রণদা বসে থাকা অবস্থাতেই সামনে পিছনে সামান্য দুলতে আরম্ভ করেছে। তার চোখ অর্ধেক বোঝা, মুখ ঈষৎ হা হয়ে আছে। আমি তাড়াতাড়ি মধুসুন্দরী দেবীর দেওয়া শুদ্ধিমন্ত্র উচ্চারণ করে চন্দন মাখিয়ে একটা রক্তকবরী যজ্ঞাঙ্গিতে ছুঁড়ে ফেললাম। সঙ্গে সঙ্গে ওই আশ্চর্য গন্ধটা ধীরে ধীরে মিলিয়ে গেল। যজ্ঞবেদীর দিকে তাকিয়ে দেখলাম পুজোর অন্ত শুরু হয়েছে। একটি ঘোর সবুজ বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিমাণ আলো কাঁপতে কাঁপতে বালি আর কাঠের মধ্যে দিয়ে উঠে আসছে। মৃদু গলায় বললাম, রণদা দেখো। আমার আঙুলের নির্দেশ অনুসরণ করে যজ্ঞবেদীর দিকে তাকিয়ে রণদা স্থির হয়ে গেল। বললাম, এই হচ্ছে ব্রহ্মপিশাচের চাক্ষুষ সত্তা। ঊর্ধ্ব ক্ষেপণী মন্ত্র উচ্চারণ করে তর্জনী নেড়ে ওই সবুজ আলোটির দিকে আকাশের দিকে উড়ে চলে যেতে ইঙ্গিত করলাম। প্রথমে আস্তে, পরে দ্রুত আলোটি ওপরে উঠে যেতে লাগলো। রণদা ওপরের দিকে তাকিয়ে রয়েছে। অমাবস্যার রাতে আকাশে তখন তৈরি হয়ে গিয়েছে স্বাভাবিক অন্ধকারের চেয়েও অন্ধকার গোল গ্রহণী বৃত্ত। সবুজ আলোটা দ্রুত উঠে তার মধ্যে দিয়ে ওপারের কোনো অজানা জগতে মিলিয়ে গেল। পরের দিনই আমি রামনগর ছেড়ে কলকাতায় ফিরে আসি। মাসখানেক পরে রণদাচরণ এসে দেখা করে গিয়েছিলেন। না, তার বাড়িতে আর কোনো উপদ্রব হচ্ছে না। ভারী খুশি সে। গল্প শেষ করে তারানাথ বলল, কি যা বললাম বিশ্বাস হলো না বুঝি? এই জন্য তোমাদের কিছু বলতে ইচ্ছা করে না।